সুপ্রিয় দর্শক, শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আমরা প্রতি অনুষ্ঠানেই নতুন নতুন বিষয় নির্বাচন করে থাকি এবং আমাদের সাথে থাকেন একজন অতিথি এবং আমরা আলোচনা করে থাকি সংশ্লিষ্ট বিষয় নিয়ে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কীটনাশকের পরিমিত ব্যবহার। বিভিন্ন সময় ফসল উৎপাদনের জন্য কীটনাশক যেমন প্রয়োজনীয়, তেমনি কীটনাশকের অতিরিক্ত ব্যবহার ফসল, মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকর। কীটনাশক অতিরিক্ত ব্যবহারে ফসল উৎপাদনে খরচ বৃদ্ধি পায়। অধিক কীটনাশক ব্যবহার করার ফলে অনেক সময় ফলন কিছুটা বৃদ্ধি পেলেও জমির উর্বরতা কমে যায়। বাতাসে মিশে পরিবেশ দূষণ ও পানিতে মিশে মৎস্য সম্পদ ও মানুষের ক্ষতি করে। তাই প্রয়োজন পরিমিত কীটনাশকের ব্যবহার করা। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রাণ গ্রুপের কৃষিবিদ জনাব শুভ ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং আপনাকে আমরা যে প্রশ্নটি প্রথমেই করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে তো কীটনাশকের ব্যবসা চলছে এবং এটি দীর্ঘদিন থেকেই চলছে। বর্তমানে এর অবস্থাটা কি পর্যায়ে আছে বা কীটনাশকের ব্যবহারের প্রকৃতিটি কোন স্তরে আছে, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু জানান। আসলে বাংলাদেশে আমরা এখন বর্তমানে, আপনি যদি 2022 সালের ডাটা আমি অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই 39,000 টন, অলমোস্ট এটা যদি ভ্যালুতে আসে প্রায় 6,000 কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে 39,000-এর মধ্যে আপনার কীটনাশক 30% ব্যবহৃত হচ্ছে বা হয়েছে, ছত্রাকনাশক হয়েছে 18% এবং আগাছানাশক হয়েছে আপনার 46%, 46%। আমরা যদি 2021 সালে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ পার FAOর রিপোর্ট অনুযায়ী কীটনাশক ব্যবহারের মাত্রাটা দেখি, সেখানে দেখা যায় 7.2 মিলিয়ন মেট্রিক টন ওয়ার্ল্ড ওয়াইড কীটনাশক ব্যবহার হয়েছে, যার ভ্যালু হচ্ছে 43.2 বিলিয়ন টাকা। এবং এখানেও আমরা দেখতে পারি এখানে আগাছানাশক ব্যবহার হয়েছে 48%, যেটা আমাদের চেয়ে 2% বেশি। কীটনাশক ইনসেকটিসাইড সেটা ব্যবহৃত হয়েছে 30%, যেটা আমাদের 3% বেশি। এবং আগাছানাশক হয়েছে 18%, সেটা অলমোস্ট আমাদের কাছাকাছি সেম। তো এই দৃষ্টিকোণ থেকে বললো আমরা কীটনাশকের প্রতি একটা ভীতি আছে। কীটনাশক বলতেই অনেকে মনে করে যে আসলে কীটনাশক মানে জীবন ধ্বংসকারী একটা উপাদান বা জীবনের জন্য থ্রেট। আসলে আপনি দেখবেন যে যত লিভিং অর্গানিজম রয়েছে, প্রতিটি হিউম্যান বিং থেকে শুরু করে প্লান্ট থেকে শুরু করে যে কোনো একটা শিশু যখনই মায়ের গর্ভ থেকে বা বীজ থেকে যখন একটা সিড বের হয়, সেটার জন্য দুইটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে যায়। একটি হচ্ছে প্রোটেকশন, অ্যানাদার ইজ নিউট্রিশন। আপনি প্রোটেকশন এবং নিউট্রিশন যদি অ্যাসিউর না করেন, তাহলে কিন্তু ওই শিশুটা, ওই গাছটা বড় হবে না এবং আমাদের যে মূল উদ্দেশ্য ওখান থেকে ইকোনমিক্যালি ভায়াবল হওয়া, লাভবান হওয়া, সেটা আমরা পাবো না। তো এই দৃষ্টিকোণ থেকে কীটনাশক অবশ্যই অপরিহার্য একটি উপাদান এবং এটি বাংলাদেশে মুখ্য ভূমিকা পালন করছে। কিন্তু আমরা এটাও জানি যে কীটনাশকের অপব্যবহারের কারণে বা অতি ব্যবহারের কারণে আমাদের স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তার বিধি সেটাও কিন্তু লঙ্ঘিত হয়ে যায়। আপনি কি মনে করেন যে আমরা এটিকে ঠিকমতো বজায় রাখতে পারছি, যাতে আমাদের নিরাপত্তার যে নীতিটা বা স্বাস্থ্যের যে নীতিটা, বিধিটা, সেটি আমরা প্রয়োগ করতে পারছি কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে? এখানে যেহেতু একটা কীটনাশক বা পেস্টিসাইড, যেটার সঠিক বাংলা হচ্ছে বালাইনাশক, কিন্তু আমরা সহজেই কীটনাশক বলে থাকি, এটা টেকনিক্যাল প্রোডাক্ট, এগ্রোকেমিক্যাল। এটা ব্যবহার এবং প্রয়োগের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে, আইন আছে, রুল আছে, কিন্তু আমরা কতটুকু এটা ইমপ্লিমেন্ট করতে পারছি এটাই হলো দেখার প্রশ্নটা হচ্ছে। আপনি যখন এক্সরে করার জন্য এক্সরে রুমে যাচ্ছেন, তখন কিন্তু যে এক্সরে করছে সেও প্রোটেকশন নিচ্ছে এবং পেশেন্টকেও প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমাদের কৃষকরা কতটুকু এই পন্থা অবলম্বন করছে, এটা একটা বিষয়। এখন যদি আমি বলি আমাদের কৃষক বলতে কাকে বোঝাচ্ছেন, আমাদের যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত সবাই কি স্প্রে কাজ করে না। আমাদের কিছু সিলেক্টিভ লোক আছে, একটা থানায়, একটা গ্রামে, একটা শহরে, একটা নির্দিষ্ট 2-3টা থানা মিলে এক একজন স্প্রেম্যান রয়েছে। এই স্প্রেম্যানটা স্প্রে করতেছে, আমরা তাদেরকে কমার্শিয়ালি নিয়ে আসতেছি, তাকে একটা পে করতেছি যে তুমি আমার 2 বিঘা জমিতে এই স্প্রে করে দাও। তার কিন্তু কমার্শিয়াল থিঙ্কিংটা কাজ করে।
এক নম্বর হচ্ছে দেখেন প্রথমে হয়তো সে সকাল থেকে শুরু করলো এবং বিকাল 4টা 5টা পর্যন্ত স্প্রে করলো একটানা কোনো বিরতি না দিয়ে, প্রথমেই কিন্তু সে নিয়মের লঙ্ঘন করলো। জি, কারণ আমরা জানি কীটনাশক ব্যবহার করতে হবে আর্লি মর্নিং 7টা 8টা সর্বোচ্চ 9টা সূর্য প্রখরভাবে তাপ দেওয়ার আগে, অথবা বিকাল 3টা 4টা 5টা মানে তাপ যখন কমে যাবে। কিন্তু সে করতেছে এই সময় কি হয় যে মূল যেটা আমাদের যে উপকারী পোকাগুলো সেটা রেস্টে থাকে, যেটাকে আমাদের সেভ করা নৈতিক দায়িত্ব হয়ে যায়, এবং এনভায়রনমেন্ট বিভিন্ন হাই টেম্পারেচারের কারণে ওই কীটনাশকের প্রয়োগের যে প্রভাবটা সেটা কমে আসতে পারে, কার্যকারিতা কমে আসতে পারে। এই জন্য আমরা বলি দিনের শুরুতে অথবা শেষ ভাগে, কিন্তু অ্যাজ হি ইজ এ প্রফেশনাল গাই, হ্যাঁ, সে সারাদিন কিন্তু মানে আমরা যে বলছি তার মানে নিরাপদতার নীতি বা বিধি, স্বাস্থ্যের যে বিধি, এটার কোনোটাই মানে মানা হচ্ছে না। এটা তো আমি তো শুধু কমার্শিয়াল তার ভিউ থেকে বললাম। এখন আছেন স্বাস্থ্যে, যখন আমি মাস্ক ছাড়া কীটনাশক ব্যবহার কল্পনা করতে পারি না। একটা গ্লাস থাকতে হবে চোখে, ইফ পসিবল হেলমেট মাথায় রাখতে হবে, পায়ে গামবুট পরতে হবে, অ্যাপ্রোপ না থাকলে তার লুঙ্গি অথবা তার যে গেঞ্জিটা পরছে সেটা হলে যথেষ্ট। কিন্তু কতজন স্প্রেম্যান এটা ব্যবহার করছে? জি, শুভ ইসলাম, আপনি যে কথাটি বলছিলেন যে কৃষকদের মধ্যে বা যারা স্প্রে করেন তাদের মধ্যে সেই সচেতনতাটি নেই এবং তারা কিন্তু এই কাজটি করেই যাচ্ছেন, তাহলে কি আমরা বলতে পারি যে আমরা সঠিক দায়িত্ব পালন করছি না তাদেরকে ব্যবহারের ক্ষেত্রে, বা তাদেরকে প্রশিক্ষিত করার ক্ষেত্রে আমরা উদাসীনতার পরিচয় দিচ্ছি? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত না হলে কিছুটা একমত। এখানে দেখেন যে আমাদের যে এই ট্রেডের যে এন্ড ইউজার কৃষকরা, এরা মোস্টলি ডিপেন্ডেবল অন ডিলার্স, রিটেলার্স। জি, তারা একটা ফসল গাছ, রোগাক্রান্ত গাছ অথবা পোকাক্রান্ত গাছ নিয়ে এসে ডিলারকে বলে যে এই আমার গাছে এটা কি হয়েছে, এর সমাধান দাও। তো আমরা সহসাই আমাদের মার্কেটিং অফিসারের মাধ্যমে ডিলার রিটেলারদের ট্রেন আপ করে থাকি। জানি না এর কতটুকু প্রয়োগ হয়, তখন ডিলার রিটেলাররা আসলে তাদের ওই নলেজের বেস থেকেই তারা সলিউশনটা দিয়ে থাকে। কিন্তু এখানে আমি বলবো যে এইখানে আমরা কিন্তু তাদেরকে ওষুধ দিয়েই অনেকটাই খালাস হয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেখানে ওই যে স্প্রেম্যান বা চাষি বলে না কেন, সে তাকে যে প্রকৃত জ্ঞান দেয়া যে আপনি যখন স্প্রে করবেন এই সময়ের মধ্যে করবেন। দেখেন, একটা কীটনাশকের সঠিক কার্যকারিতা পেতে গেলে আপনার কয়েকটা দিক বিবেচনা করতে হবে। এক নম্বর হচ্ছে সিলেকশন, যে এটা কি পোকা আক্রমণ করছে, রোগ আক্রমণ করছে, না মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। ধানের 17টা কারণে পাতা ইয়েলো হয়, এটা বুঝতে গেলে টেকনিক্যাল নলেজের বিষয় আছে। তো সেই টেকনিক্যাল নলেজের বিষয়টা বলে দেবে কে? আচ্ছা, বলে দিবে। হ্যাঁ, এখানে আমাদের মাঠ লেভেলে আমাদের অফিসাররা কাজ করছে। আপনি জানেন ডিএই গভর্নমেন্ট অথরিটির মাধ্যমে যে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, আমরা ছাউস যেটা বলি, হ্যাঁ, তারা কাজ করছে, কৃষি অফিসাররা কাজ করছে, এইও এগ্রিকালচার এক্সটেনশন অফিসাররা করছে, আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা করছেন। আমরা এককভাবে না, যৌথভাবে আমরা ডেভেলপমেন্টের চেষ্টা করছি এবং সেটা হচ্ছে। এটা হচ্ছে না সেটা আমি বলবো না, কিন্তু তারপরেও তো এখনো দেখতে পাই যে সকালবেলা যে কৃষকটি বা যে স্প্রে মেশিন যিনি ব্যবহার করেন তিনি সকালে সিগারেট ফুঁকতে ফুঁকতে তিনি দিচ্ছেন। তাহলে আপনারা কি করলেন যে ওই কৃষকটি ওরকম জায়গায় থাকলো এবং বিষাক্ত একটি জিনিস নিয়ে সে কাজ করছে, নিজের স্বাস্থ্যের দিকেও তার কোনো খেয়াল থাকছে না আর প্রকৃতির প্রতিও তার কোনো খেয়াল থাকছে না? এটা তো মানে খুবই আমাদের জন্য খুবই ভয়াবহ একটা ব্যাপার। আপনি কি বলবেন? আমি আপনার সাথে একমত। এটা অনেক অনেক রেড অ্যালার্ম, অনেক ক্যান্সার রিলেটেড তথ্য আমরা পাচ্ছি। সেটা হলো তাদের অসচেতনতা, অজ্ঞতার অভাবের কারণে এটা হচ্ছে। সেক্ষেত্রে আমরা হয়তো তাদেরকে সেভাবে ট্রেন আপ করতে পারছি না। এখানে আমাদের জোরালো ভূমিকা রাখতে হবে। জি, শুভ ইসলাম, আপনার কাছে যে কথাটি আমরা বলতে চাই যে আমাদের কীটনাশক তো প্রয়োগ হয় কৃষকের মাঠে, মাঝখানে একটি অংশ থাকেন, তারা হচ্ছেন ডিলার, এবং ডিলাররা বলা চলে যে কৃষকদের অনেক সময়ই প্রেসক্রিপশন করেন, তারা বাধ্য করেন বা প্রভাবিত করেন যে কোন কীটনাশক কী পরিমাণ ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা ককটেল তৈরি করে বিক্রি করেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা নানা রকমের বুদ্ধি পরামর্শ দেন যেগুলো অনেকেই মনে করেন যে সঠিক না। এখানে কিন্তু লাভ এবং লোভ দুটি জিনিস একত্রিত হয়ে যায়। এখন আপনারা যারা কীটনাশক কোম্পানি,
তারাও তো লাভ করবেন, এটাই স্বাভাবিক। তো এই লোভটাকে কি আপনারা প্রশ্রয় দিচ্ছেন, নাকি এই লোভটা আপনাদের ভিতরেও সংক্রমিত হচ্ছে? আমি আপনার সঙ্গে একমত স্যার, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। লোভ, দেখেন স্যার, আমি কালকেও কিন্তু বাজার থেকে কিছু সবজি ফ্রুটস কিনেছি, হ্যাঁ, তো এটা আমার পরিবার খায়, আমি খাই। সো এখানে লোভের চেয়ে আমারও সাস্টেনেবিলিটি প্রয়োজন আছে। তো স্যার আপনি যেটা কথা বলেছেন আমি একমত। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ককটেল করা। এখানে সায়েন্সে দুইটা টার্ম আছে, একটা সিনার্জিস্টিক, অ্যান্টাগনিস্টিক। যখন দুইটি উপাদান কেমিক্যাল ধর্ম অনুযায়ী একত্রিত হতে পারে এবং হলে দুইটা মিশ্রণের ফলে তার কার্যক্ষমতা বৃদ্ধি পায়, এটাকে আমরা বলতেছি সিনার্জিস্টিক। তো যদি কোনো কেমিক্যাল একত্রিত না যায় তার ধর্ম অনুযায়ী এবং সেটাকে যদি আমরা ককটেল করে প্রয়োগ করি, তাহলে অবশ্যই সেখান থেকে নেগেটিভ রেজাল্ট আসবে। কিন্তু হচ্ছে তো সেটা, কিন্তু এটা হচ্ছে, এটার জন্য আমাদের আরও কাজ করতে হবে। আমাদের কাজ হচ্ছে না সেটা বলবো না, কিন্তু আরও কাজ করতে হবে। যখন আপনি একটা অপ্রয়োজনীয় উপাদান অথবা একটা কীটনাশকের সাথে আগাছানাশকের সাথে ছত্রাকনাশক ব্যবহার করবেন, ঠিক আছে, এখানে একটা টার্ম, এবং অযথা ইউজ করবেন, সেখানে স্যার একটা জিনিস হয়ে যাবে স্যার, রেজিস্ট্যান্সি গ্রো করবে, রিসোর্সেন্স গ্রো করবে, সেকেন্ডারি পেস্ট আউটব্রেক হবে। যখন এই ঘটনাগুলো ঘটবে, তাহলে স্যার ওই যে আপনি জানেন বেঙ্গল ফেমিন 1942, যেটা আমরা 50-এর মন্থর বলি, অথবা আরও পিছনে যদি যাই 1845 থেকে 52 সালে আইরিশ ফেমিন, আয়ারল্যান্ডে পটেটো, একটা প্যাথোজেন ফাইটোপথেরা ইনপেস্টেন্স, যেটার কারণে আয়ারল্যান্ডে 1 মিলিয়ন পিপলস মারা গিয়েছিল। তো এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে এটা টেকনিক্যাল প্রোডাক্ট টেকনিক্যাল ইউজ করতে হবে। এবং হ্যাঁ, আমরা ডিএই কাজ করছে, আমাদের অফিসাররা কাজ করতেছে, প্রেসক্রিপশন বাড়াতে হবে এবং স্যার আইন প্রয়োগকারী সংস্থার আমি মনে করি ডিএইর মাধ্যমে আরও এনফোর্সমেন্ট, গভর্নমেন্ট ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি এখানে অ্যাড হতে পারে, যেন এইগুলো না হয়। আমরা শক্তভাবে কৃষকেরকে কাছে নিয়ে আজকে যে এই যে 9.1 মিলিয়ন মেট্রিক টন থেকে 45 মিলিয়ন মেট্রিক টনে যে আমরা এসেছি, এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে। কিন্তু একটি প্রসঙ্গ বলা হয় এবং আপনাদের প্রতি একটা অনুযোগ আছে, যে যেমন ধরেন যে আমরা বলছি যে কেমিক্যাল পেস্টিসাইড বা ইনসেকটিসাইডের পরিবর্তে আমরা বলছি যে কোনো কোনো ক্ষেত্রে বায়োপেস্টিসাইড ভালো কাজ করে, 100% হয়তো করে না, কিন্তু ওই পেস্টিসাইডের ক্ষেত্রে কিন্তু বা জৈব বালাইনাশকের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কোম্পানিরই কিছু অনীহা কাজ করে। মানে এই জায়গাটায় কি মনে করেন যে এটা সমান তালে কি আমাদের ক্ষেত্রে কাজ করা উচিত না? 500 হেক্টর জমির পাশে যদি আপনি 2 হেক্টর জমিতে বায়োপেস্টিসাইড অ্যাপ্লাই করেন, যেমন আপনি ফেরোমেন ট্র্যাপ করলেন অথবা ট্রাইকোডার্মা দিলেন, ওখান থেকে পেস্টটা কিন্তু অন্য ফিল্ডে চলে যাবে। সো আপনাকে যখন আমরা একটা আমি বলছি না 100%, 80%, 70%, 60% যখন ফার্মার এই অ্যাপ্রোচটা অ্যাডাপ্ট করবে, তাহলে এটা পসিবল। কিন্তু সেটা তো কেমিক্যাল পেস্টিসাইডের ক্ষেত্রে হতে পারে। স্যার কি আপনি মনে করেন যে একজন শুধুমাত্র তার 2 হেক্টর জমিতে কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করলো, অন্যরা কেউ ইউজ করলো না, তখন এই পেস্টগুলো তো চলে যাবে? নকডাউন ইফেক্ট বলে কথা আছে। আর ওই কোনোভাবে যখন একটা ইনসেক্ট, এখানে আপনি জানবেন যে লেপিডোপ্টেরা ইনসেক্ট, এটা ভেরি করে, মোড অফ অ্যাকশন ভেরি। লেপিডোপ্টেরা ইনসেক্ট এবং আপনার ডিপটেরা ইনসেক্ট, এটা আসলে সিস্টেমের ভিতরে থাকে। আবার কোলিওপ্টেরা ইনসেক্ট, হেমিপ্টেরা ইনসেক্ট, এটা কিন্তু এদের সিমটমগুলো বোঝা যায়, ধরা যায়। আবার এখানে মাকড়ের ইম্প্যাক্ট আছে। সব মিলে স্যার আপনি যদি প্রপার ওয়েতে এই জন্য আমরা বলি সঠিক নির্বাচন, সঠিক পদ্ধতি প্রয়োগ, সঠিক মাত্রা এবং সঠিক সময়। একটা কথা তো মানে আমরা আরেকটু বলতে পারি যে যখন হারভেস্টের পরে, মানে বিশেষ করে কীটনাশক বা যেটাই বলি না কেন প্রয়োগের পরে যখন হারভেস্ট করা হয়, সেই সময় কিন্তু যে ইন্টারভেল পিরিয়ডটা, সেটা অনেক সময় কিন্তু আমাদের কৃষক ভাইরা মানেন না। এই জায়গায় কি আপনারা কোনো রকমের সচেতনতা তৈরির চেষ্টা করছেন কিনা? কারণ মাঠ থেকে সংগ্রহ করার পরে সেইখানে যদি এমআরএল থেকে যায়, তাহলে এটি তো আমার জন্য ক্ষতিকর, এটা তো মানে সকলের জন্যই ক্ষতিকর। এই জায়গাটিতে তো আমাদের একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে। আপনি জানেন আমি প্রাণে জব করি, আমাদের এই 2025-এ টার্গেট হয়েছে $1 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব। এবং আমরা যখন বাধাগ্রস্ত হই, যখন আমাদের এই কৃষি পণ্য, আমরা জানেন আমরা এটাকে ভ্যালু অ্যাড করে বিদেশে রপ্তানি করি, আমরা যখন বাধাগ্রস্ত হই, যখন এর মধ্যে এমআরএল থাকে, আমাদের তখন এটা অর্থনৈতিকভাবে আমরা বাধাগ্রস্ত হয়ে এটা ডিস্ট্রয় করা হয়, এবং ডিস্ট্রয় করার অর্থটাও আমাদেরকে দিতে হয় কোনো কোনো ক্ষেত্রে। তো স্যার এখানে যদি এমআরএল ইস্যু আসে, এমআরএলটাকে
কন্ট্রোল করতে গেলে এই যে টেকনিক্যাল নলেজ আছে, আমি আপনাকে WHO ক্লাসিফিকেশন বলেছি কিন্তু সময়কালটা বলিনি। যেমন আপনি যদি WHO 2 ক্যাটাগরিতে যান, যেখানে ইয়েলো কালার থাকবে ডায়মন্ড রিং, সেখানে 14 থেকে 21 দিন আপনাকে স্প্রে করার পর ইন্টারভাল পিরিয়ড থাকতে হবে। আপনি যদি ক্যাটাগরি 3 and 4-এ যান, তাকে 7 থেকে 14 দিন, 15 দিন কিন্তু ওটা 100% সেফ। এইটা তথ্য আমাদের কৃষককে জানাতে হবে। ডিলার রিটেলকে ট্রেন আপ করছি, আরও করতে হবে, আরও বেশি রেপিটেড, তাদের ঘরে মুখস্থ করতে হবে। কানে আজকে আমি টিভি স্ক্রলে দিতে পারি, আমি পেপারে দিতে পারি, আমি পত্রিকায় দিতে পারি, আমরা মিটিং সেটিং করতে পারি, করে কৃষকের মধ্যে সচেতনতা বানাতে হবে। আরেকটা হচ্ছে ডিএই কাজ করছে, আমরা কাজ করছি। এরপর যদি কেউ লোভবশত হয়ে ইচ্ছাকৃতভাবে কোনো কৃষক হয়, তাহলে তাকে আইনের ব্যবস্থা করা উচিত। কারণ এই পণ্যটা, উৎপাদিত পণ্য আমরা খাচ্ছি এবং এটা আমাদের শরীরে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। এই বিষয়ে অবশ্যই সচেতন। আচ্ছা, খুবই ভালোভাবেই আপনি বলেছেন যে কোথায় কোথায় আমাদের গ্যাপস আছে এবং কোথায় কোথায় আমাদের কাজ করা দরকার, এবং এই কাজ শুধুমাত্র সরকার করবে তা নয়, এই কাজ কিন্তু আপনারা যারা ব্যবসা করছেন তাদেরকেও করতে হবে, এবং এই কাজ আসলে সকল মহলকেই করতে হবে। আপনি কি আমাদের কৃষক ভাইদেরকে এই কীটনাশকের পরিমিত ব্যবহার বিষয়ে সংক্ষেপে কিছু পরামর্শ দেবেন 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে? আচ্ছা, আমার পরামর্শ হচ্ছে, আপনারা এখন ডিজিটাল যুগ, কৃষকরা অনেক সচেতন হয়েছে, অনেক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। কৃষক না হলে কিশোরের সন্তান, নাতিপুতি, তারা আজকাল ইউনিভার্সিটিতে পড়ছে, তারা অবাধ ইন্টারনেটের ব্যবহার করছে, তারা গুগলে যাচ্ছে, তারা চেক করতেছে। এখন কিছু অ্যাপস তৈরি হয়েছে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি, লোকালি ইন্টারন্যাশনালি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে প্রকৃত কারণটা খুঁজে বের করার জন্য, এটা আসলে রোগ না এটা হচ্ছে ইনসেক্টের ক্ষতির, এবং তার সলিউশনও আছে। হ্যাঁ, এরকম অনেক অ্যাপস আছে। অ্যাপসের মাধ্যমে আপনি ছবি তুলে অথবা আপনার ওই লক্ষণটাকে ইন্টারনেটে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যারা আসলে মডার্ন টেকনোলজি সম্পৃক্ত, তাদের মাধ্যমে এটা আইডেন্টিফিকেশন করেন। প্রথম আইডেন্টিফিকেশন করতে হবে, এবং পসিবল এখানে আমাদের বাংলাদেশে ডিইতে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে কীটনাশকের লিস্ট দেওয়া আছে, এবং ওই লিস্টের মধ্যে কোন ক্রপস, কোন পেস্ট, কোন মাত্রায় ব্যবহার করতে হবে সেটা কিন্তু স্পষ্ট। হ্যাঁ, এইটাকে দেখতে হবে, এটাকে বুঝতে হবে, এটাকে একটু চিন্তাধারা আনতে হবে, এবং তারপর অবশ্যই জুডিশিয়াল ইউজ, আমরা বলছি বায়োপেস্টিসাইড লাগবে, হ্যাঁ, অর্গানিক পেস্টিসাইড লাগবে, মাইক্রোবিয়াল পেস্টিসাইড লাগবে, আমরা বলছি আপনার মেকানিক্যাল ইউজ করে আমি পেস্টকে দমন করব, সব কিছুই করব, কিন্তু ফাইনাল কথা হচ্ছে জুডিশিয়াল ইউজ অফ পেস্টিসাইড। জি, এবং আমাদের মূল উদ্দেশ্য হবে আমাদের খাদ্যকে নিরাপদ করা, আমাদের ফসলকে নিরাপদ করা, আমাদের প্রকৃতিকে নিরাপদ করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শুভ ইসলাম। প্রিয় দর্শক, আসলে আমরা এটা জানি যে আমাদের কীটনাশকের পরিমিত ব্যবহার করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তার কারণ হচ্ছে আমরা নিরাপদ খাদ্য চাই, নিরাপদ জীবন চাই, নিরাপদ পরিবেশ চাই, এবং এর জন্য আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছেন, যারা ডিলার আছেন, যারা কৃষক আছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছেন, তাদের সকলকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করার মধ্য দিয়েই আমরা আসলে আমাদের জন্য নিরাপদ খাদ্য, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারবো। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস, co-sponsored by এয়ার মালিক সিডস। আপনারা আমাদের সাথেই থাকবেন। আগামী অনুষ্ঠানগুলোতেও নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।